বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স প্রথম বর্ষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে অবস্থান করছো। তোমাদের সাথে আমাদের সরাসরি ক্লাসে উপস্থিত হওয়ার কোনো সুযোগ নেই, তাই আমরা তোমাদেরকে বরণ করে নিতে পারছি না। তাই অত্যন্ত দুঃখের সাথে আজ অনলাইন ক্লাস তোমাদের জন্য শুরু করছি। আশা করছি যে খুব দ্রুতই আমরা সরাসরি ক্লাসে ফিরতে পারবো। তাই তোমাদেরকে আমাদের ইসলামের ইতিহাসের সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। নাসিরাবাদ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনা মহামারীর কারণে দীর্ঘদিন পর তোমরা ভর্তি হয়েছ। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ একটা নতুন কিছুকে বরণ করতে চায়, কিন্তু তোমরা সেইটা থেকে বঞ্চিত হচ্ছ, সাথে সাথে আমরাও কিন্তু বঞ্চিত হচ্ছি। তবে খুব বেশি দিন আর লাগবে না, আমরা অবশ্যই ক্লাসে ফিরব। তো আমরা সেই আশা ব্যক্ত করি। চলো কিছু আলোচনা করি। আমরা অনেকেই ভয় পাও যে ইসলামের ইতিহাসের সংস্কৃতি মানেই হচ্ছে আমাদেরকে আরবি পড়তে হবে, আমাদেরকে হাদিস পড়তে হবে। আসলে কিন্তু তা নয়। আমরা মুসলমানদের ইতিহাসটা সম্পর্কে জানব, কত কষ্ট করে ইসলাম ধর্মটাকে আমাদের প্রিয় নবী রাসূলগণ, এমনকি ইসলামী যারা খলিফা ছিলেন, তারা কীভাবে ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠিত করেছেন, টিকিয়ে রেখেছেন। মূলত আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা তোমাদের সঙ্গে আমি ক্লাসে যাওয়ার আগে সিলেবাসটা সম্পর্কে কিছু আলোচনা করব। তোমাদের মোট 6টা পেপার পড়তে হবে। তো আমরা তোমাদের সঙ্গে আমাদের ইসলামী ইতিহাসের সংস্কৃতি বিভাগের টিচারদের সঙ্গে তোমাদের 4টা ক্লাস থাকবে। তো প্রথম যেটা থাকবে মুসলমানদের রাজনৈতিক ইতিহাস, মুসলমানদের রাজনৈতিক ইতিহাস 570 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো মুসলমানদের রাজনৈতিক ইতিহাস 570 থেকে 755 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটার বিষয় কোড হচ্ছে একুশ 16 01। 2 নম্বর যে পেপারটা আমরা পড়ব সেটার নাম হচ্ছে মুসলমানদের রাজনৈতিক ইতিহাস। মুসলমানদের রাজনৈতিক ইতিহাস 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটার বিষয় কোড হচ্ছে একুশ 16 03। কত মুসলমানদের রাজনৈতিক ইতিহাস 570 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত, যেটার বিষয় কোড হচ্ছে 21 16 01। 2 নম্বর যে পেপারটা আমরা পড়ব সেটা হচ্ছে মুসলমানদের রাজনৈতিক ইতিহাস 750 থেকে, আমরা এখানে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু পড়ব। দ্বিতীয়টার মধ্যে আমরা 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত পড়ব, যেটার বিষয় কোড হচ্ছে 21 16 03। 3 নম্বর যে পেপারটা আমরা পড়ব সেটা স্পেনের মুসলমানদের ইতিহাস। স্পেনের মুসলমানদের ইতিহাস। আর 4 নম্বর যে পেপারটা পড়ব আমরা সেটা হচ্ছে সিরিয়া, মিশর, উত্তর আফ্রিকা মুসলিম শাসন।
এটার বিষয়কোড হচ্ছে 21-16-05। 4 নাম্বার যে পেপারটা আমরা পড়ব সেটা নাম হচ্ছে সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস। এটার বিষয়কোড হচ্ছে 21-16-07। তাহলে আমরা কয়টা পেপার পড়ব? আমাদের ইসলামের ইতিহাসের সংস্কৃতি বিভাগের টিচারদের সাথে তোমাদের 4টা পেপার থাকবে, তাহলে আর 2টা পেপার থাকবে তোমাদের বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ইতিহাস, এবং 6 নম্বরে থাকবে সমাজকর্ম পরিচিতি। সমাজকর্ম পরিচিতি। তো ওই বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই পেপারটা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্যার বা ম্যাডামদের সাথে অনুষ্ঠিত হবে, এবং সমাজকর্ম পরিচিতি যে ক্লাসটা সেটা সমাজকর্ম বিভাগে ম্যাডামদের সঙ্গে অনুষ্ঠিত হবে। তো এই ছিল তোমাদের 600 নম্বরের পরীক্ষা, 6টা পেপার। তো এখন আমি তোমাদেরকে আমি 2টা পেপার পড়াবো। একটা হচ্ছে মুসলমানদের রাজনৈতিক ইতিহাস 570 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং সিরিয়া মিশর এবং উত্তর আফ্রিকা মুসলিম শাসনের ইতিহাস। আমি 2টা পেপার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আমরা যে মুসলমানদের রাজনৈতিক ইতিহাসটা পড়ব সেটা কোথায় থেকে, উৎপত্তিটা হচ্ছে আরব, অর্থাৎ আরবেই কিন্তু ইসলাম ধর্মটা প্রথম প্রতিষ্ঠিত হয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে হাশিমি গোত্রে জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে আমাদের ইসলামটাকে সুপ্রতিষ্ঠিত করে গিয়েছেন। তো আমরা যেহেতু আরবের ইতিহাসটা নিয়ে আলোচনা করব, তাই আমাদেরকে আরব দেশটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো মনে করো আরবের যে দেশের আয়তন, লোকসংখ্যা, ভৌগোলিক অবস্থান, জলবায়ু, তারপর হচ্ছে পশু পাখি জীবজন্তু, এখানে ফসল ফলাদি এবং এই ভৌগোলিক প্রভাবে জনগণের উপর কীরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে আমরা সেগুলো নিয়েও আলোচনা করব। তো তোমরা মনে করো যে এই যে একটা আরব দেশ, মনে করো এই দেশটার নাম কি? আরব। তো এটার আয়তন ছিল, আমরা কিন্তু তৎকালীন সময়ের আরব পড়ছি, অর্থাৎ প্রাক ইসলামী আরব, ইসলাম আরবিভাবের পূর্বের আরবটা নিয়ে আমরা আলোচনা করব। তখনকার সময়ে এটার আয়তন ছিল 10,27,000 বর্গ মাইল, একটা বিশাল অঞ্চল। এটার আয়তনটা কত ছিল? 10,27,000 বর্গ মাইল। এখন আমাদের জানতে হবে যে এই আরব দেশটা কোন দিকে কী আছে। আমরা সব সময় যখন আমরা কোনো ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা করব, একটা দেশ সম্পর্কে আলোচনা করব, তখন আমরা প্রথম কিন্তু মানচিত্রটা উপরের দিকটা সবসময় উত্তর দিক ধরব। তাহলে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, উত্তরের বিপরীত পাশে দক্ষিণ, তারপর হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। উত্তর দিকে কী আছে আরবি? সিরিয়া মরুভূমি। তোমরা অবশ্যই নাম শুনেছ, সিরিয়া মরুভূমি, ধুধু বালুকাময় বিশাল অঞ্চল সিরিয়া মরুভূমি।
মরুভূমি মানেই কি ভালু আর বালু, সেখানে কোনো পানির উৎস নেই, গাছপালা জন্মাতে পারে না। সিরিয়া মরুভূমি, দক্ষিণে আছে ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর, এবং পশ্চিমে লোহিত সাগর। আমরা আজকেই কিন্তু এটা মুখস্থ করে নিব। যেমন এটা হচ্ছে কি আরব দেশ, এটার আয়তন কত 10,27,000 বর্গ মাইল। আমাদের কিন্তু এগুলো অবশ্যই মনে রাখতে হবে, আমাদের বিফ কোয়েশ্চেন আসে সেগুলোর মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে উত্তর দিকে কি আছে? সিরিয়া মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর। উত্তরে সিরিয়া মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আরব দেশটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ, আমাদের বাংলাদেশ থেকে এটা কি দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। তো আমরা কিন্তু এটার জন্য পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, অর্থাৎ কিবলার দিকে ফিরে নামাজ পড়তে হয় আমরা। তাহলে কি কোথায়? পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত আরব দেশটি। এটা কিন্তু এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, তোমরা জানো যে মহাদেশ এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা হচ্ছে মহাদেশ। এই তিনটা মহাদেশের মিলনস্থলী, অর্থাৎ এটার তিন দিকে হচ্ছে তিনটা মহাদেশ কিন্তু এটাকে ঘিরে রেখেছে। তাই এটা কিন্তু রাজনৈতিক দিক দিয়ে এবং অবস্থানের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। এবং আমেরিকা আবিষ্কৃত হওয়ার পূর্বে কিন্তু এটাকে পৃথিবীর কেন্দ্র হিসাবে ধরা হতো। আর পৃথিবীর কেন্দ্রে অনুমান করা হয় যে পৃথিবীর কেন্দ্রস্থলে কিন্তু কাবাগরটা নির্মিত হয়েছে। তো এই যে দেখো আরব দেশ, তাহলে এটা কি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মিলনস্থলে অবস্থিত। তাই রাজনৈতিক দিক থেকেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো যে এই যে গুরুত্বপূর্ণ দেশটা, এটা কিন্তু বিশাল একটা দেশ, 10,27,000 বর্গ মাইল। এটা যদি আমরা আমেরিকা দেখি 1/3 এবং আমেরিকার কিন্তু 1/3, তাহলে কি, এবং ইউরোপের প্রায় 1/4। তো এখানে খুবই বিশাল একটা দেশ এটা। আর দেখো যে এটা তিন দিকে পানি, আমরা যদি দেখি যে আরব দেশটার তিন দিকে পানি, একদিকে তোমরা দেখেছো যে মরুভূমি, একদিকে পারস্য উপসাগর একটা সাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। এই তিনটা দিকে পানি বলে এই অঞ্চলটাকে বলা হয় জাজিরাতুল আরব। আরবরা আদর করে এটাকে কী ডাকে? জাজিরাতুল আরব। কী নামে ডাকে? জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ হিসাবে এই অঞ্চলটাকে ডাকা হয়, জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। এখন আমরা দেখব যে এই তখনকার জনগণ কীরকম ছিল। এখানে 1,20,00,000 জনগণ ছিল। আমরা তৎকালীন আরব কিন্তু পড়ছি, তোমরা মনে রাখবে যে বর্তমানে কিন্তু এখানে প্রায় 3.5 কোটির মতো মানুষ, কিন্তু এরপরেও কিন্তু জনসংখ্যা অনেক কম। আমাদের দেশের একটা ছোট্ট দেশ, 1,47,570 বর্গ কিলোমিটার মাত্র। আর আরব দেশটা কি বিশাল না? সেখানে কিন্তু জনসংখ্যা ছিল 1,20,00,000। 1,20,00,000 জনসংখ্যা ছিল। তাহলে কি অবশ্যই এটা খুবই কম, জনসংখ্যাটা ছিল খুবই কম। এখন আসো যে আমরা এই আরবটাকে আরব নামের উৎপত্তিটা কীভাবে হয়েছে আমরা সেটা সম্পর্কে আলোচনা করি। আরবাতুন, অনেক ঐতিহাসিক মনে করেন যে আরবাতুন শব্দ থেকে এই আরব নামে উৎপত্তি হয়েছে। আবার অনেকেই মনে করেন
আরাবিয়া, অর্থাৎ একটি জায়গার নাম ছিল আরাবিয়া, সেই জায়গাটার থেকেই আরব নামে উৎপত্তি হয়েছে। অথবা আরবের জনগণ খুব বুদ্ধিদীপ্ত, সুচতুর এবং বুদ্ধিমান ছিল, তাই তাদেরকে আরবাতুন বলা হয়। এবং তারা সেইটা পরিচয় দিতেই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আর কবি সাহিত্যিকরা আরবাতুনের পরিবর্তে আরব নামের প্রচলন শুরু করে এবং সেই থেকেই এই আরব নামে উৎপত্তি হয়েছে। এখন আসো আমরা এটা আবহাওয়া সম্পর্কে আলোচনা করি। আবহাওয়া, এখানকার আবহাওয়াটা কেমন ছিল? যেহেতু এটা মরুভূমির অঞ্চল, তাই আবহাওয়া ছিল চরম ভাবাপন্ন। এখানে সারা বছরই কোনো বৃষ্টিপাত হতো না, বা হঠাৎ হঠাৎ 2-3 বছর পর পর জটিকা বৃষ্টি হতো, যেটা থেকে তাদের উপকারী পরিবর্তে অপকারী বেশি হতো। কারণ হচ্ছে আরবের অধিকাংশ মানুষ কিন্তু, আমরা পরে এটা আলোচনায় আসছি, তবে সামান্য বলি যে আরবের অধিকাংশ মানুষ কিন্তু তাঁবুতে বাস করত, তাই তাদের তাঁবু উড়িয়ে নিয়ে যেত, তাদের সামান্য যে ফসল ফলাদি উৎপন্ন হতো সেগুলোকে নষ্ট করে ফেলতো। আর মৌসুমি বায়ুর প্রভাব বেশ মাঝে মাঝে কিছু বৃষ্টিপাত হতো। তাহলে আবহাওয়াটা কীরকম ছিল? চরম ভাবাপন্ন। অনেক তাপমাত্রা কি 45 ডিগ্রির উপরেই থাকতো। তাহলে আমরা কি মাত্র 35 ডিগ্রি 34 ডিগ্রি উঠলেই আমাদের দেশে অনেক গরম। তাহলে এত তাপমাত্রায় 45 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রায় মানুষের টিকে থাকাটাই অনেক কষ্টসাধ্য ছিল। তাই তাদের কিন্তু মেজাজ মর্জিও ছিল খুবই রুক্ষ। আরবের জনগণের মেজাজ কিন্তু ছিল রুক্ষ। এখন আসো আমরা আরবটাকে কীভাবে ভাগ করতে পারি। আরব যে দেশটা, সেটাকে 3টা অংশে ভাগ করা হয়েছে। কয়টা অংশে? 3টে অংশে ভাগ করা হয়েছে। আমরা 3টা অংশে ভাগ করে নিই। একটা হচ্ছে উত্তর আরব, মধ্য আরব, দক্ষিণ আরব। উত্তর আরব, মধ্য আরব এবং দক্ষিণ আরব। আমরা এই অংশটাকে আরবিতে এটাকে বলা হয় নুফুদ। নুফুদ, আদ্দাহনা এবং হাররাহ। তাহলে কয়টা অংশে ভাগ করা হয়েছে সমগ্র আরবটাকে? 3টি অংশে। একটা হচ্ছে উত্তর আরব, যেটাকে বলা হয় নুফুদ, মধ্য আরব আদ্দাহনা এবং দক্ষিণ আরব হাররাহ। উত্তর আরব যেটা ছিল সেটা ছিল মরুভূমি। যেহেতু উত্তর দিকে এটা কী ছিল? সিরিয়া মরুভূমি, তাই এই অঞ্চলটা ছিল মরুভূমিরই অংশ। সেখানে প্রচণ্ড ভালো ছিল এবং খুবই গরম ছিল, যেখানে মানুষের টিকাই অসম্ভব ছিল। মধ্য আরব যেটা ছিল সেটা লাল মাটি মিশ্রিত একটা, শিলামাটির মিশ্রিত একটা অঞ্চল, যেখানে কিছু কিছু ফোয়ারা ছিল, যেগুলো থেকে কিছু ফসল ফলাদি উৎপন্ন হতো এবং পানির নহর যেগুলোকে বলা হয়, সেগুলোকে কেন্দ্র করে কিছু জনপদ গড়ে উঠেছিল। আর দক্ষিণ আরব যেটা, সেটা তোমরা দেখেছো যে ভারত মহাসাগর যেটা, সেটার পাশে অবস্থিত থাকার কারণে এই অঞ্চলটা জনগণের বসবাসের উপযোগী ছিল। এবার এখানে কিছু ফসল ফলাদি উৎপন্ন হতো। এখন আমরা দেখব আরবের জনগণ। জনগণ, আরবের জনগণকে আমরা 2টি অংশে ভাগ করতে পারি। কয়টি অংশে? 2টি অংশে। একটা হচ্ছে শহরবাসী আরব, আর একটা হচ্ছে মরুবাসী বেদুইন। শহরবাসী আরব এবং মরুবাসী বেদুইন। শহরবাসী আরব যারা ছিলেন, তারা হচ্ছে শহরে বাস করতেন এবং তাদের অবস্থা অপেক্ষাকৃত ভালো ছিল এবং ব্যবসা করে তারা জীবিকা নির্বাহ করতেন। এবং মরুবাসী বেদুইন যেটা ছিল, সেটা
তাঁবুতে বাস করত, অর্থাৎ তাদের জীবন ছিল যাযাবরের ন্যায়। কিসের ন্যায়? যাযাবরের। যাযাবর মানে কি? যারা এক স্থান থেকে নির্দিষ্ট কোনো জায়গা নেই, এক স্থান থেকে অন্যত্র ঘুরে বেড়ায়, তাদেরকে যাযাবর বলা হয়। তো মরুবাসী বেদুইন যেটা ছিল সেটা এক স্থান থেকে অন্যত্র ঘুরে বেড়াতো। তাদের স্থায়ী কোনো উপার্জনের পথ ছিল না। ওরা কী করতো? লুটতরাজ করতো, বা মাঝে মাঝে শহরবাসী যে আরব ছিল তাদের কাছ থেকে উচ্চ সুদে টাকা দাঁড় করে চলতো। তাই এই শ্রেণীটা জীবন ছিল খুবই কষ্টসাধ্য। এখন আমরা দেখব জীবজন্তু। জীবজন্তু বা পশু পাখি। পশু পাখি বা জীবজন্তু যেটা, সেটার মধ্যে ছিল উট, বেড়া, ধুম্বা, ঘোড়া। তাহলে কী ছিল? উট ছিল, ভেড়া ছিল, দুম্বা ছিল, ঘোড়া ছিল, কুকুর, বিড়াল, এগুলো তো ছিলই সাথে। তো উট যেটা, সেটাকে, উটকে কি বলা হয়? মরুভূমির জাহাজ বলা হয়। উটকে কি বলা হয়? মরুভূমি জাহাজ বলা হয়। কেন মরুভূমির জাহাজ বলা হয়? কারণ উট হচ্ছে কষ্ট সহিষ্ণু একটা প্রাণী। তাছাড়া তোমরা জানো যে আরব দেশটা হচ্ছে মরুভূমির দেশ, তাই সেখানে চলতে হলে ওনাদেরকে তিন দিকে যেহেতু পানি ছিল, মরুভূমি পার হয়ে তাদেরকে অন্যান্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে হতো। তাই অন্য কোনো তখনকার যুগে কিন্তু গাড়ি ছিল না, এরোপ্লেন ছিল না। তো দেখা গেল এই এরোপ্লেন, গাড়ি কোনোটাই যেহেতু ছিল না, তাই তাদের একমাত্র যানবাহনের রাস্তা ছিল উট। এই উট দিয়ে তারা মাইলের পর মাইল মরুভূমি রাস্তাটা পাড়ি দিত। তো উটের একটা সুবিধা ছিল যে উটটাকে সেইভাবেই আল্লাহ তৈরি করেছেন, অর্থাৎ ওদের যে পাকস্থলীটা ছিল সেটা এমনভাবেই তৈরি, তারা যদি গরমকালে পানি একবার পান করানো যেত। তোমরা জানো যে মরুভূমিতে কোনো পানি নেই, অর্থাৎ পানির খুব কষ্টসাধ্য। সেখানে একটা মানুষের পানি বহন করাই কিন্তু কষ্টসাধ্য ছিল। ওনারা মশক বা মাটির পাত্র করে পানি নিয়ে যেতেন। তাই কোনো জীবজন্তুর জন্য পানি নিয়ে যাওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য ছিল। তো উট যেটা ছিল সেটাকে যদি গরমকালে একবার পানি পান করানো যেত, তাহলে 5 দিন পর্যন্ত ওরা পানি না খেয়ে থাকতে পারত। কতদিন? 5 দিন। আর শীতকালে যদি পানি পান করানো যেত, তাহলে 25 দিন পর্যন্ত ওরা পানি না খেয়ে থাকতে পারত। তাহলে উটটা কি তাদের জন্য খুবই সুবিধাজনক ছিল। এবং যেহেতু শহরবাসী আরবরা ব্যবসা করতেন এবং মরুবাসী বেদুইন যারা ছিল তারা কি করতো? তাদের লুটতরাজ করতো। তারা যখন ব্যবসার উদ্দেশ্যে যেত তখন লুটতরাজ করতো। তখন তারা কাফেলা নিয়ে কী করতো? মরুভূমির পথ, কাফেলা মানে কি? অনেকগুলো উট একসঙ্গে করে তারা বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হতো। তখন দেখা যায় যে অনেক মানুষ একসঙ্গে থাকলে কিন্তু তাদেরকে কোনো দস্যুরা আক্রমণ করতে ভয় পেত। তাই এই উটেই তাদের একমাত্র যানবাহনে ভরসা ছিল। তাই এই উটকেই মরুভূমি, তাই এই জন্য কিন্তু উটকে মরুভূমি জাহাজ বলা হয়। তাছাড়া উট দিয়ে তারা যৌতুক দিত, বিভিন্ন ঋণ পরিশোধ করত, অর্থাৎ উটের দুধ তারা পান করত। এই কাজগুলোর জন্যই কিন্তু উট খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাণী ছিল। ভেড়া, ধুম্বা এগুলো তারা লালন পালন করতো। এবং ঘোড়া, প্রথম মিশর থেকে ঘোড়া আমদানি করা হয়, কিন্তু খুব কম মানুষের জন্য সেই ঘোড়াটা ছিল। ঘোড়াকে লালন পালন করা কিন্তু খুবই ব্যয়বহুল একটা ব্যাপার। তাই ঘোড়াটা যারা খুব কী ছিল, রুচিশীল ছিল, উচ্চবিত্ত ছিল, তারাই শুধু ঘোড়া ব্যবহার করত। তাই তাদের প্রধান যানবাহনের উপায় ছিল কি? উট। এটার জন্য উটকে মরুভূমি জাহাজ বলা হয়। এখন আমরা দেখব তাদের ফসল ফলাদি কী ছিল। ফসল,
তোমরা জানো যে মরুভূমিতে তেমন ফসল উৎপন্ন হয় না। তাদের সবচেয়ে বেশি আরব কিন্তু খেজুর বিক্রি করে বিশ্বের একটা ধনী দেশে পরিণত হয়। তাছাড়া তাদের কিন্তু খনিজ দ্রব্যাদিও আছে, সোনা, তেল, এইগুলোও কিন্তু বিক্রি করে ওনারা বিশ্বের মরল সেজে গিয়েছেন। তাই দেখা গেল যে ফসল ফলাদের মধ্যে কিন্তু তাদের প্রধান ফসল ছিল খেজুর। খেজুর গাছকে আরবে রানী বলা হয়। কি বলা হয় খেজুর গাছকে? আরবে রানী। আরবে রানী বলা হয়। খেজুর গাছকে কি বলা হয়? আরবে রানী বলা হয়। কারণ হচ্ছে তাদের প্রধান পানীয় ছিল কিন্তু খেজুরের রস। তাছাড়া খেজুর কিন্তু তাদের খুব প্রিয় খাবার ছিল। তাছাড়া খেজুরের পাতা দিয়ে তারা ঘরের ছাউনি তৈরি করত, খেজুরের বিচি দিয়ে ওনারা উটের খাবার তৈরি করত। তাই এই খেজুরের যে গাছ ছিল, খেজুরটা কিন্তু তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ফসল ছিল। তা আরবে ফল ছিল, এটাকে আরবে খেজুর গাছগুলোকে একত্রিতভাবে আরবে রানী বলা হয়। তাছাড়া কিছু এখানে কিছু ধান, দক্ষিণাঞ্চল যেটা ছিল সেখানে ধান উৎপন্ন হতো। এমনকি মধ্য আরব যেটা ছিল সেখানে গুল্ম জাতীয় কিছু উদ্ভিদ তৈরি হতো, যেমন আঙ্গুর, পিসপল, ডুমুর, এইগুলো। এছাড়া তেমন কোনো ফসল কিন্তু এখানে উৎপন্ন হতো না। অর্থাৎ জনসংখ্যা যা ছিল তার তুলনায় কিন্তু তাদের খাদ্যশস্য খুব কম উৎপন্ন হতো এবং তাদের এই খাদ্যের জন্য কিন্তু খুবই কষ্ট করতে হতো। ফসল। এখন আমরা দেখব যে এই যে আবহাওয়াটা, আরবের যে আবহাওয়া ছিল জনগণের উপর কী প্রভাব ফেলেছিল। আবহাওয়াটা জনগণের উপর কী প্রভাব ফেলেছিল আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে দেখবা যে যখন বেশি গরম থাকে তখন দেখবা মানুষকে রাগ হয় বেশি, ঝগড়া বিবাদ এগুলো বেশি সংগঠিত হয়। তাই জনগণের ওপরেই কিন্তু আরবের যে চরম ভাবাপন্ন তাপমাত্রা ছিল সেটার জন্য কিন্তু জনগণ উগ্র মেজাজে ছিল। তাদের কোনো কারো কথা কেউ শুনতো না, বুঝতে চেষ্টা করতো না। তো এই জলবায়ুর যে প্রভাব বা আবহাওয়ার যে প্রভাব এটা কিন্তু আরবের জনগণকে উগ্র হতে কিন্তু সাহায্য করেছিল। তো আজ আর নয়, আমরা পরে আরবের যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অর্থাৎ ইসলাম আবির্ভাবের পূর্বে আরবের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় অবস্থাটা কীরকম ছিল এবং কোন অবস্থার প্রেক্ষিতে আমাদের ইসলাম ধর্মটা নাজিল হয়েছিল বা আরবের বুকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, আমরা সে বিষয়ে আলোচনা করব। তো ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।